আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বিস্তার পরিমাপের লেকচার 2 তে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দুইটা ছোট জিনিস পড়বো, একটা হলো পরিমিত ব্যবধান আর একটা হলো ভেদাঙ্ক। তো একটা আরেকটার সাথে সরাসরি সম্পর্কযুক্ত, মানে আগে থেকে বলেই দিই, পরিমিত ব্যবধানের যে সূত্রটা পাবো সেটা রুট কিছু একটা, আর ভেদাঙ্ক সে একই জিনিস, শুধু রুটটা থাকবে না, মানে রুট ওইটারই স্কোয়ার। মানে ভেদাঙ্ক হলো পরিমিত ব্যবধানেরই স্কোয়ার, তাই চাপ নিও না। আমরা এই ভিডিওতে যা শিখবো পরিমিত ব্যবধানটাই শিখবো, আর ভেদাঙ্ক শেষে হয়ে যাবে তার স্কোয়ার। প্রথমে এটা বলে দিলাম যাতে ভিডিও যদি লম্বা হয়ে যায় তারপরে বুঝতে পারো যে জিনিস আসলে কমই, মানে একটা শিখলে আর একটা হয়ে যাবে, মানে পড়া কিন্তু বেশি না। যদি ভিডিওটা একটু লম্বা হয় তাও চিন্তা নেই। তো এটা আসলে বললাম টেনশনটা যাতে কমে যায় পড়ার, সেই জন্য। তো চলো আমরা শুরু করি। পরিমিত ব্যবধান কি জিনিস? আমরা আগের ভিডিওতে গড় ব্যবধান পড়ে আসছিলাম। গড় ব্যবধান কি কারণে কাজে লাগে, কি হয় এটা দিয়ে, এটা কেমন বিস্তার, মানে বিস্তার সম্পর্কে ধারণা। বিস্তারের একটা পরিমাপ হলো গড় ব্যবধান, বা গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান, মধ্যক বা প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান, সবকিছু আগের ভিডিওতে পড়ছিলাম। আর কি কারণে হয় কি হয় সেটা আসলে মানে একদম মানে উদাহরণ সহ দেখাইছিলাম। তো গড় ব্যবধানের মতোই আরেকটা জিনিস হলো পরিমিত ব্যবধান। এটাও একটা ব্যবধানই, কিন্তু এটার বিশেষত্ব হলো এই ব্যবধানটা গড় ব্যবধানের থেকেও আরো বেশি নির্ভরযোগ্য। মানে পরিমিত ব্যবধানটা হলো সবচেয়ে বেশি নির্ভরযোগ্য একটা ব্যবধান। মানে আমি যে আগের ভিডিওতে বিস্তারের কথা বলছিলাম না, বিস্তারের মাধ্যমে তোমাকে বোঝাচ্ছিলাম যে কোন একটা তথ্য সারি স্টেবল হওয়া বা প্রেডিক্টেবল হওয়া, কোন একটা তথ্য সারি স্টেবল কিনা প্রেডিক্টেবল কিনা এসব নির্ণয়ের জন্য আমরা কিন্তু আগের ভিডিওতে গড় ব্যবধান ইউজ করেছি। কিন্তু এর থেকেও ভালো হতো যদি আমি পরিমিত ব্যবধান ইউজ করতাম। তার কারণ কি, পরিমিত ব্যবধান হলো সবচেয়ে শ্রেয় জিনিস, মানে এটা হলো সবচেয়ে নির্ভরযোগ্য জিনিস, গড় ব্যবধানের থেকেও বেশি। তো আশা করি বুঝতে পারলে পরিমিত ব্যবধান ও গড় ব্যবধানের মতোই একটা ব্যবধান, কিন্তু এটার মানে এটা বেশি নির্ভরযোগ্য জিনিস। তো এটা কেন দেখায়নি আগের ভিডিওতে, বা বিস্তার বোঝানোর জন্য পরিমিত ব্যবধান কি কারণে দেখায়নি? কারণ পরিমিত ব্যবধানের সূত্র একটু জটিল, মানে গড় ব্যবধানের মতো এত স্ট্রেট ফরওয়ার্ড জিনিস না। সে কারণে গড় ব্যবধান দিয়ে বুঝাইছি, এখন পরিমিত ব্যবধানটা শিখলেই হয়ে গেল। তো জিনিসটা বুঝতে পারলে পরিমিত ব্যবধান গড় ব্যবধানের মতো একটা জিনিস, সবকিছু একই, শুধু এটার সূত্র আলাদা, আর এটা হচ্ছে আরো বেশি উপযোগী জিনিস গড় ব্যবধানের তুলনায়। তো দেখি পরিমিত ব্যবধান আসলে কি জিনিস। পরিমিত ব্যবধান বোঝার জন্য আমি আমার ফিজিক্স বইয়ের একটা উদাহরণ দিতে চাই। সেটা হলো আমাদের ফিজিক্স বইয়ের ফিজিক্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টারের ভিতর এমন একটা টার্ম ছিল, বর্গমূল গড় বর্গবেগ। এমন একটা রাশি আছে ফিজিক্সের ফার্স্ট পেপারের একটা অধ্যায়, বর্গমূল গড় বর্গবেগ। এটা যেহেতু আমি ভালো পারি তাই এটা দিয়ে আমি এই জিনিস ব্যাখ্যা করে দিতে পারবো, না সমস্যা নেই। বেগের কোনো ধারণা দেবো না, এমনি ম্যাথমেটিক্যাল জিনিসটা আসলে বোঝানোর জন্য এটা আনলাম। তো এটা যদি তুমি বিশ্লেষণ করো, বর্গমূল গড় বর্গবেগ, এর মানে হলো বেগের বর্গ, সেই বর্গের গড়, তারপর সেই গড়ের বর্গমূল। মানে আমি যদি বলি বেগ তোমরা ভি দিয়ে প্রকাশ করি, এটা তো মনে আছে তাই না? বেগের বর্গ মানে ভি স্কোয়ার, এর গড়, গড় মানে কি ভি1 স্কোয়ার যোগ ভি2 স্কোয়ার যোগ ভি3 স্কোয়ার, এভাবে করে ভাগ এন, এমন না? বা আমি যদি সহজে প্রকাশ করি সামেশন দিয়ে প্রকাশ করা যাবে। তার মানে একটা বেগ ধরো ভিআই, তার বর্গ হলো স্কোয়ার ভিআই স্কোয়ার, সে তাহলে কি হয়ে গেল, বেগের বর্গ মানে কি বর্গ বেগ হয়ে গেল। তার গড় যদি আমি নিই তার মানে কি সামেশন দিয়ে এন দিয়ে ভাগ হয়ে গেল, কি প্রথমে ছিল বেগ তার স্কোয়ার করলাম তাহলে হয়ে গেল বর্গ বেগ, আর সেটার গড় করলাম সামেশন এটা দিয়ে বাই এন, তার মানে কি পেয়ে গেলাম গড় বর্গ বেগ। এই জিনিসটা মানে কি বেগের বর্গের গড়, বেগের বর্গের গড়, এই যে বুঝতে তো পারছো, সেটার আবার বর্গমূল। এই জিনিসটা আমাদের ফিজিক্সে ছিল, আর এই জিনিসটা সম্পর্কে ধারণা দেওয়া ছিল যে এই বেগটা হলো সবচেয়ে উপযোগী বেগ, মানে এটা সবচেয়ে নির্ভরযোগ্য বেগ। এটা আসলে গ্যাসের বেগের ক্ষেত্রে, মানে গ্যাসীয় যে পদার্থগুলো আছে সেগুলোর বেগ নির্ণয়ের ক্ষেত্রে এসব ব্যবহৃত হয়। তো সেটা সম্পর্কে এই ধারণা দেওয়া ছিল বইয়ে, মানে দেওয়া আছে যে এই বেগটা হলো সবচেয়ে উপযোগী।
পরিমিত ব্যবধান আমরা এইভাবে করব, শুধু এই যে বেগ জিনিসটা আমি দেখালাম, এই বেগের জায়গায় হবে ব্যবধান। মানে আগের ভিডিওতে আমি দেখাচ্ছিলাম না, ততসের প্রত্যেকটা মান থেকে তার যে গড় বা মধ্যক বা প্রসারক যেটাই বলো, এখানে গড়ই হবে। তো এই ব্যবধানটা আমরা এই বেগের বদলে নেব। তার মানে আমি যদি ভালো করে বোঝাই, এই অংশটা আমি মুছে দিচ্ছি, আরেকবার বোঝাই। এটাই আশা করি মাথায় একটু ঢুকেছে। মানে মূল উদ্দেশ্য ছিল যে ওই কথাটা থেকে তুমি গাণিতিক জিনিসটা আনতে পারছো কিনা। এবার আমি পরিমিত ব্যবধানের ক্ষেত্রে এই জিনিসটা দেখাবো। এটা কি হবে? বর্গমূল গড় বর্গ ব্যবধান। এটা মনে রাখার জন্য দিচ্ছি, এই জিনিস কিন্তু বইয়ে নেই, কিন্তু এই কথাটা যদি তুমি মনে রাখো তাহলে সূত্রটা মাথায় থাকবে। তো এই জিনিসটাকে তুমি এই সূত্র দিয়ে মাথায় রাখতে পারো, বর্গমূল গড় বর্গ ব্যবধান। তাহলে কি, প্রথমে তুমি নিবা ব্যবধান, তাহলে কি করবা, এক্স আই মাইনাস এক্স বার, এটা হয়ে গেল ব্যবধান। এটা হয়ে যাওয়ার পর এবার তার বর্গ করবা। এখন বর্গ যদি না করতে তাহলে মডুলাস দেওয়া লাগতো, কারণ আমরা পজিটিভ মান নেব, কিন্তু যেহেতু বর্গ করছো, বর্গ করার ক্ষেত্রে তো -3 যদি তুমি বর্গ করো তাও 9 হয়ে যায়, 3 বর্গ করলেও 9 হয়ে যায়। তাই যখন তুমি স্কোয়ার করবা তখন তোমার আর মডুলাস দেওয়া লাগছে না, কারণ নেগেটিভ হলেও স্কোয়ার করে সে পজিটিভই হয়ে যায়, তাই আমরা মডুলাস দেব না। তো প্রথমে ব্যবধান নিলাম, তার বর্গ করলাম, তাহলে পেয়ে গেলাম বর্গ ব্যবধান। এবার তার গড় করব। কিভাবে করব? সামেশন এ জিনিস বাই এন হয়ে গেল গড়, বুঝতে তো পারছো। আর এবার তার বর্গমূল করব। এই যে জিনিসটা তৈরি হলো, এটাকে বলা হয় পরিমিত ব্যবধান, যেটার প্রকাশ করা হয় এই যে এই চিহ্ন দ্বারা। এটা হলো সিগমা চিহ্ন, এই যে এরাম। মানে যদি সুন্দর করে লিখি এমন হয়, কিন্তু মানে যেভাবে সবাই লেখে আর কি, এই যে এইভাবে ঘুরিয়ে দেয়, এই যে এমন। আচ্ছা, এই তো হলো। তো সিগমা দিয়ে প্রকাশ করা হয়, বা আরেকটা দিয়ে প্রকাশ করা হয়, বইয়ে আছে এসডি। এসডিতে কি? এসতে স্ট্যান্ডার্ড, ডিতে ডেভিয়েশন। এটার ইংলিশে লিখে দিতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ইংলিশগুলো আগের ভিডিওতে দেখাইছিলাম, তাই পরে আর অত গুরুত্ব দেবো না এই জিনিসগুলো। তো এই যে জিনিসটা তুমি তৈরি করতে পারলে, বর্গমূল গড় বর্গ ব্যবধান, এই কথাটা দিয়ে, এটাই হলো পরিমিত ব্যবধান। এর গাণিতিকভাবে যেটা তুমি তৈরি করলে, তাহলে পরিমিত ব্যবধানের সংজ্ঞাটা কি? যে তথ্য সারির প্রতিটি মান হতে তার গড় বিয়োগ করে তার বর্গ করে যে মান পাওয়া যায় তার গড়ের বর্গমূল। বা বই থেকে যদি একটু পড়ে দেখো, তাহলে তথ্য সারির মানগুলো থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি। তার মানে কি, তথ্য সারির মানগুলো থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় তার বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। আশা করি তুমি বিশ্লেষণ করে এই জিনিসটা বুঝতে পারবে, মানে মাথায় থেকে যাবে যে এই সূত্রটা যদি তুমি মনে রাখো, বা সূত্র যদি মনে নাও থাকে, এই কথাটা শুধু মনে রাখো, বর্গমূল গড় বর্গ ব্যবধান। এখান থেকে তুমি এই সূত্রটা তৈরি করতে পারবা। সূত্রটা যদি তুমি তৈরি করতে পারো, তাহলে এখান থেকে সংজ্ঞাও চলে আসবে। তথ্য সারির প্রতিটি মান হতে তার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে যেই মানটা পাবো সেই মানের বর্গমূল হলো পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আশা করি পরিমিত ব্যবধানটা বুঝতে পারলে। তো এই ব্যবধানের নির্ণয়ের প্রক্রিয়াটা জটিল হলেও এটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ব্যবধান, এটা তো বলেছি এই ভিডিওতে। তো পরিমিত ব্যবধান সম্পর্কে এই জিনিসটুকুই জানতে হবে। আর আরেকটা যে জিনিস জানতে হবে সেটা হলো এটারই ব্যবহারিক সূত্র। এই যে সূত্রটা আমরা তৈরি করলাম, এটা কিন্তু তাত্ত্বিক সূত্র বা থিওরিটিক্যাল সূত্র, যদি ইংলিশে বলি তাত্ত্বিক সূত্র, বা ইংলিশে যদি বলো তাহলে থিওরিটিক্যাল। এটারই একটা ব্যবহারিক সূত্র আছে। ব্যবহারিকটা আসলে কি, যে তুমি ম্যাথ করার সময় কোন সূত্রটা ইউজ করবা। তো আমরা আগের যেই অধ্যায় ছিল একটা, তৃতীয় অধ্যায়ে যে কেন্দ্রীয় প্রবণতায়, আমরা জিএম এর কি সূত্র শিখছিলাম বলতো? মানে এটা বলছি বোঝানোর জন্য যে তাত্ত্বিক আর ওইটা আসলে কি। জিএম সমান শিখছিলাম হলো, আমারই তো মনে নেই সূত্র, x1 x2 x3 x4 এভাবে করে গুণ করে তার n-তম মূল মনে হয় পাওয়ার 1/n, এমন জিনিস ছিল। হ্যাঁ, এটা ছিল, এটা কি ছিল, তাত্ত্বিক সূত্র। আর আমরা ম্যাথে কোন সূত্র ব্যবহার করছিলাম? আমরা সামেশন
লগ xi বাই n এমন সূত্র ইউজ করছিলাম। তো এটা থেকে এটা প্রমাণ করছিলাম। তো এটা কিন্তু ছিল তাত্ত্বিক সূত্র আর এটা ছিল ব্যবহারিক সূত্র। তাত্ত্বিক মানে আমরা যা শিখছি সেটার হিসাবে এই জিনিসটা আমরা আনতে পারছি, আর ম্যাথ করার জন্য যেটা আমরা ইউজ করছি সেটা ছিল ব্যবহারিক সূত্র। তো এখানে পরিমিত ব্যবধানেরও এটা হলো তাত্ত্বিক সূত্র, আর একটা ব্যবহারিক সূত্র আছে যেটা এটা থেকেই প্রমাণ করা যাবে। তো এটার জন্য জিএম এর এই উদাহরণটা আনলাম, মানে বোঝানোর জন্য যে তাত্ত্বিক সূত্রটা আসলে কি আর ব্যবহারিক সূত্রটা আসলে কি, মানে এটার প্র্যাকটিক্যাল সূত্রটা কি হবে চলো এবার দেখে নিই। তো তাত্ত্বিক সূত্র থেকে প্র্যাকটিক্যাল সূত্রটা প্রমাণ করা যায়। তো এটার সূত্র কি, তথ্য সারির প্রতিটি মান থেকে আমরা গাণিতিক গড়টা বাদ দেব, তার স্কোয়ার করব, তারপরে তার গড় করব মানে সামেশন করে তথ্য সংখ্যা দিয়ে ভাগ করব, তারপরে রুট করে দেব। এটা হলো তাত্ত্বিক সূত্র, তাই না? এখান থেকে আমরা ব্যবহারিক সূত্রটা তৈরি করব। তো ব্যবহারিক সূত্র তৈরি করার জন্য একটু ম্যাথ করতে হবে। তো প্রথমে আমরা এইটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো। তাহলে কি থাকে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে থাকে a স্কোয়ার মাইনাস 2ab মানে 2xi এক্স বার প্লাস বি স্কোয়ার মানে প্লাস এটার স্কোয়ার এক্স বার হোল স্কোয়ার। এবার যা ছিল তাই লিখে দিচ্ছি, এখানে রুট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো পরের লাইন লিখি এবার দেখো, সামেশনের ভিতর যদি একাধিক পদ থাকে তাহলে সবার সাথে আলাদা আলাদা করে সামেশন লেখা যায়, এটা তো মনে আছে তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি না, সামেশন xi স্কোয়ার মাইনাস সামেশন 2xi এক্স বার প্লাস সামেশন এক্স বার স্কোয়ার বাই n না করে আমরা এই nটাকে সব কয়টা দিয়ে ভাগ করাতে পারি, মানে n দিয়ে সব কয়টাকে ভাগ করতে পারি, মানে কি a প্লাস বি প্লাস সি বাই n এমন থাকলে আমরা লিখতে পারি না a বাই n প্লাস বি বাই n প্লাস সি বাই n। তো সেইভাবে আমরা n দিয়ে সবগুলোকে ভাগ করে দিই, তাহলে কি থাকে, এখানে ভাগ n হবে, এখানেও ভাগ n, এখানেও ভাগ n, তো তার রুট। তো আমি পরের লাইন লেখার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সামেশনের ভিতর যদি ধরো কোনো একটা কনস্ট্যান্ট আছে তার সাথে একটা চলক আছে, তো কনস্ট্যান্টটা বাইরে চলে যেত না, কনস্ট্যান্ট বাইরে চলে যায় চলক ভিতরে থাকতো। তো এখানে দেখো একটা কনস্ট্যান্ট আছে 2, এটা কিন্তু সামেশনের বাইরে নিয়ে যাওয়া যায়, তো আমি এখানে বাইরে নিয়ে যাচ্ছি একবারে, 2টাকে সামেশনের বাইরে নিয়ে যাচ্ছি একবারে, তাহলে কি থাকে 2 সামেশন xi এক্স বার বাই n, আর এটা থাকে সামেশন এক্স বার স্কোয়ার বাই n। তো এ পর্যন্ত আশা করি বুঝতে পারলে। এবার চলো আমরা পরের লাইনে যাই। তো পরের লাইনে কি লিখবো, এটা এমনই থাকবে, মানে এই প্রথম জিনিসটা আর আমরা আগাতে পারবো না, তো এটা আমরা এমনই রেখে দিচ্ছি, সামেশন xi স্কোয়ার বাই n। এইগুলো আমরা এবার চেঞ্জ করতে পারবো। এবার একটা জিনিস দেখো, এই যে এই জায়গাটায় তুমি দেখো তো, সামেশন xi বাই n, এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো, সামেশন xi বাই n, এটা গড়ের সূত্র না, গাণিতিক গড়ের সূত্র, এটাকে তুমি x বার লিখতে পারো না। তার মানে কি 2 তার সাথে এই জিনিসটা মানে এক্স বার, তার সাথে আরো একটা এক্স বার, তাহলে একবারে কি থাকে, এই যে দেখো এটা হচ্ছে একটা এক্স বার আর তার সাথে আবার গুণ আকারে আছে এক্স বার, তার মানে কি 2x বার তার স্কোয়ার, মানে এমন হবে, বুঝতে পারলে? 2-র সাথে এই যে এই জিনিসটুকু এক্স বার, তার পাশেও আছে এক্স বার, তার মানে একবারে আমি স্কোয়ার লিখছি। তো বুঝতে পারছো, তারপরেও আমার একটু মনে হয় যে বোঝাতে পারলাম কিনা, তাই একটু বলে দিচ্ছি আর কি। তার সাথে প্লাস সামেশন এক্স বার স্কোয়ার বাই n। এবার একটা জিনিস দেখো, সামেশনের ভিতর যদি কোনো কনস্ট্যান্ট থাকে, ধরো 5 থাকলো, তাহলে কি হয় বলো তো, 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 এভাবে করে n সংখ্যক 5 থাকে, তার মানে কি হয়ে যায় কি n ইন্টু 5 এমন হয়ে যায়, বা 5n এমন হয়ে যায়। তো যদি কোনো কনস্ট্যান্ট থাকে মানে তার মান চেঞ্জ হচ্ছে না, যদি কোনো চলক থাকতো তাহলে কিন্তু চেঞ্জ হতো, ধরো xi সামেশনের মধ্যে যদি xi থাকে তাহলে তো আমরা জানি x1 প্লাস x2 প্লাস x3 এভাবে চেঞ্জ হয়, কিন্তু যদি কনস্ট্যান্ট থাকে মানে ধ্রুবক থাকে তাহলে কি হয়, সে ধ্রুবকই বারবার চলে আসে, তার মানে n সংখ্যক ওই ধ্রুবকই আসে, n ইন্টু ওই ধ্রুবক। তো এখানে দেখো, এখানে সামেশনের মধ্যে আছে এক্স বার স্কোয়ার, এক্স বার মানে আসলে কি তথ্য সারির গড় না, তো তথ্য সারির গড় তো একটাই মান, এই মান তো আর চেঞ্জ হবে না, মানে একটা নির্দিষ্ট তথ্য সারির ক্ষেত্রে গড় তো একটাই, তো এটা একটা কনস্ট্যান্টের মতোই কাজ করছে। তার মানে কি, যদি সামেশনের মধ্যে কোনো একটা কনস্ট্যান্ট দাও
ধরো একটা সি দিলে, তাহলে কি হয়, সেই সি যোগ হতে থাকে, যোগ হয়ে হয়ে তার মানে এন সংখ্যক ওই কনস্ট্যান্টটা, তার মানে হয়ে যাবে এন সি, মানে এন সংখ্যক সি, এন ইন্টু সি হয়ে যাবে। তাহলে সামেশন এক্স বার স্কোয়ার, এখন এক্স বার স্কোয়ার জিনিসটা তো একটা কনস্ট্যান্ট, যদি এক্স আই থাকতো, এখানে তো কোনো আই নেই, বুঝতেই পারছো, এক্স বার জিনিসটা একটা কনস্ট্যান্ট, কোনো একটা তথ্য সারির গড় তো নির্দিষ্ট একটা সংখ্যায় তো, তাই না, এটা তো আর চেঞ্জ হবে না। তার মানে কি, তার মানে এটাকে যদি আমি এইভাবে লিখি, সামেশন ভাঙালে সবগুলো একবার করে যোগ হতে থাকবে, এক্স বার স্কোয়ার যোগ এক্স বার স্কোয়ার যোগ এক্স বার স্কোয়ার, এভাবে করে যোগ হতে থাকবে, এন সংখ্যক বার যোগ হবে, তার মানে কি এন ইন্টু এক্স বার স্কোয়ার এমন হয়ে যাবে এই সামেশনটুকুর মান, এই যে এই অংশটুকুর মান হবে এন ইন্টু এক্স বার স্কোয়ার, এই যে এই অংশটার মান। এখন দেখো নিচে আবার ভাগ এন আছে, তাহলে এ এন আর এন কাটাকাটি যায়, তাহলে শুধু এক্স বার স্কোয়ার পড়ে থাকে, তাহলে এখানে আমরা শুধু এক্স বার স্কোয়ার লিখতে পারবো। তো আশা করি বুঝতে পারলেন যে আমরা এই তৃতীয় টার্মটাকে কিভাবে সিম্পলিফাই করব। তো এটা আমরা সিম্পলিফাই করলাম, এবার আমরা পরের লাইনে যেতে পারি। তো রুটটা দিয়ে দিই, এই যে রুট ওভার দিয়ে দিলাম। এবার দেখো -2 এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার, এটাকে আমরা সহজে লিখে দিতে পারি। প্রথম টার্মটাকে লিখে দিই এক্স বার স্কোয়ার বাই এন, -2 এক্স বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার দেওয়া হয় এক্স বার স্কোয়ার, মানে বুঝতে তো পারছো, -2x প্লাস এক্স মানে তো হয় -x, এই জিনিসটা। তো এই পর্যন্ত আমরা গেলাম, এটা আমি একটু ছোট করে দিচ্ছি, এই পর্যন্ত। এবার আমরা কি লিখতে পারি, এক্স বারের বদলে আবার আমরা লিখে দিতে পারি সামেশন এক্স আই বাই এন। এটা কি কারণে লিখবো, কারণ এক্স আই এর মানগুলো তো আমাদের কাছে থাকে, এন এর মানও তো আমাদের কাছে থাকে, এক্স বার আমরা সূত্রের মধ্যে ব্যবহার না করে এই জিনিসটা ব্যবহার করে বেশি ভালো, কারণ এক্স বারের মান তো আমাদের সরাসরি থাকে না, আমাদের নির্ণয় করে নিতে হয়, কিন্তু এক্স আই এর যে মানগুলো সেগুলো তো থাকে, তথ্য সারির মানগুলো, এবার এন এর মানও থাকে, তাই আমরা এক্স বার সূত্রে না রেখে এক্স বারের বদলে এই জিনিসটুকু লিখে দেবো, তাহলে আমাদের সূত্র তৈরি করা হয়ে যাবে। তো তাহলে এটার বদলে আমরা লিখতে পারবো সামেশন এক্স আই বাই এন। তাহলে আমি যদি দেখাই, এটা হবে সামেশন এক্স আই স্কোয়ার বাই এন, আর এটা কি হবে, এক্স বারের বদলে লিখতে পারবো সামেশন এক্স আই বাই এন। এখন দেখো এক্স বারের উপর স্কোয়ার আছে, তার মানে কি এক্স বারের বদলে যা লিখলাম তার উপর স্কোয়ার, এই যে এমন হবে, আর সেটার রুট। তো এই যে এই পর্যন্ত আসলাম, এক্স আই আছে আর এন আছে, শুধুমাত্র এই দুইটা জিনিসই আছে। যখন প্রথম তাত্ত্বিক সূত্র আমরা পড়ছিলাম, এটা ছিল তাত্ত্বিক মানে থিওরিটিক্যাল, তাত্ত্বিক সূত্রের মধ্যে দেখো এক্স বার ছিল, কিন্তু আমরা যে সূত্রটা তৈরি করলাম সেটা হলো প্র্যাকটিক্যাল সূত্র, মানে আমরা যদি ম্যাথ করি তাহলে এই সূত্র ইউজ করব। এখন কারণটাও খুবই স্পষ্ট, দেখো তথ্যের প্রত্যেকটা মান থেকে গড় বিয়োগ করা লাগছিল, এখন গড় বিয়োগ করার জন্য তোমার গড় বের করা লাগছিল। তো দেখো প্রথমে তুমি 1 নম্বরে তুমি গড় বের করবা, তারপরে আবার তুমি এই কাজ করবা, মানে অনেক ধাপে করা লাগছে। আর যদি তুমি এই সূত্রটার দিকে খেয়াল করো, একটু ঠিক করে দিই, তো প্রথম সূত্রে তোমার গড় বের করা লাগছিল, তারপর আবার এই জিনিস করা লাগছিল। আর যদি তুমি এই সূত্র দিয়ে করো তাহলে দেখো তোমার কোনো গড় বের করা লাগছে না, তোমার এক্স আই মানে তো তথ্য সারির প্রত্যেকটা মান, এই মান তোমার আছে, এন মানে কি কয়টা তথ্য আছে সেটা তোমার কাছে আছে, তো এই সূত্র ব্যবহার করে তুমি কিন্তু এক ধাপে করে ফেলতে পারছো, তাই না। সেই কারণে আমরা প্র্যাকটিক্যালি এই সূত্রটা ইউজ করবো, আর এটা হলো থিওরিটিক্যাল সূত্র। আর এটা থেকে এটার প্রমাণ কিন্তু পরিমিত ব্যবধানে নেই, ভেদাঙ্কের মধ্যে আছে। তো পরিমিত ব্যবধানের সূত্রটা আশা করি বুঝতে পারলে, ভেদাঙ্ক কিছুই না, শুধু রুটটা চলে যাবে তাই, তাছাড়া আর কিছু না। তো পরিমিত ব্যবধানের থিওরিটিক্যাল সূত্র থেকে কিভাবে প্র্যাকটিক্যাল সূত্র হয় সেটা আশা করি বুঝতে পারলে। এখন এটা মাথায় রাখতে হবে, এখানে অনেকে ভুল করে একটা জিনিস লিখতে পারে, এই জিনিসটার আবার এমন লেখার চেষ্টা করে অনেকে, যে এক্স আই স্কোয়ার বাই এন স্কোয়ার, মানে অনেকে বলছে যে মানে ভুল করার চান্স থাকে আর কি, তাই বুঝাচ্ছি। তো এটা সমান এমন লেখা যাবে না, তার কারণ কি সামেশনের মধ্যে প্রত্যেকটা তথ্য সারির বর্গ যোগ হচ্ছে, এটা একটা জিনিস, আর সামেশনের মধ্যে প্রত্যেকটা জিনিস যোগ হচ্ছে, আর পুরো যোগ ফলের বর্গ এটা হচ্ছে আরেক জিনিস। তো এই পর্যন্তই সূত্র, তো এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে প্রত্যেকটা মানের বর্গের সামেশন, আর এটা হচ্ছে প্রত্যেকটা মানের সামেশন পুরোটুকুর উপর বর্গ, দুইটা আলাদা জিনিস। যোগফলের বর্গ মানে এই যে
সমান। একটা হচ্ছে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার, আর একটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 হোল স্কয়ার। এটা তো আলাদা, তাই না? এ প্লাস বি হোল স্কয়ার আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এগুলো তো আলাদা জিনিস, তাই না? মানে আলাদা আলাদা করে স্কয়ার আর পুরোটুকুর উপর স্কয়ার আলাদা জিনিস। সে কারণে সূত্রটা কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে আর এটা মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে আমরা ম্যাথ করব। এটাও মনে রাখতে হবে, এটা দিয়ে সামনে আমরা প্রমাণ করবো অনেক কিছু। তো আশা করি বোঝা গেল পরিমিত ব্যবধান কি জিনিস কি। এই ভিডিওতে প্র্যাকটিস করবো না, শুধু এগুলো একটু মনে রাখার চেষ্টা করো আমার সাথে সাথে। তো পরিমিত ব্যবধান বুঝলে, তো পরিমিত ব্যবধানের আরো কিছু জিনিসপাতি দেয়া আছে। আমি পরিমিত ব্যবধানের ধর্ম দেওয়া আছে, তো আমি পরিমিত ব্যবধানের যে ধর্ম সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটা নিজেই বুঝতে পারবো আশা করি। তো প্রথম কি জিনিস বলছে, 1 নম্বরে পরিমিত ব্যবধান মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। প্রথম ভিডিওতে এই জিনিস বলে দিয়েছি, যত রকম ব্যবধান আছে সবগুলো ব্যবধানই মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। মানে আমি যদি ভালো করে লিখি, মূল মুক্ত কিন্তু, বা বইয়ে যা দেওয়া রয়েছে তাই দেও, মূল হতে স্বাধীন মাপনের উপর নির্ভরশীল। তো এটা কিন্তু সব ব্যবধানের ক্ষেত্রে প্রথম ভিডিওতে দেখাইছি, তো বুঝতে পারছো এটা আশা করি। 2 নম্বরে বলছে যে এটা ধনাত্মক মানে পজিটিভ হবে। আমি ভালো করে লিখে দিই, এটা পজিটিভ হবে। পজিটিভ হওয়ার কারণ খুবই যৌক্তিক। তুমি রুট করে কোনো কিছু যদি করো, রুট করে কোনো মান যদি তুমি বের করো তাহলে সেটা অবশ্যই একটা পজিটিভ মানই আসবে। যদি তুমি রুট 16 দাও, রুট -16 দিলে ম্যাথ এরর আসে, ক্যালকুলেটরে দিয়ে দেখো, হবে না। তার মানে রুটের মধ্যে তুমি পজিটিভ দিতে পারবা, আর রুট করার পর যে অ্যান্সার পাবা সেটাও পজিটিভ। তো অনেকে আবার মনে করে যে রুট করলে প্লাস মাইনাস আসে, প্লাস মাইনাস আসলে আসে না। প্লাস মাইনাস রুটের বাইরে আমরা লিখতাম, সেই প্লাস মাইনাস আমরা এখানে লিখতাম। রুটের জন্য কোনো প্লাস মাইনাস আসে না, রুটের জন্য অলওয়েজ পজিটিভ মানই আসে। তো যেহেতু সূত্রের মধ্যে রুট আছে তাই এটার মান সবসময় ধনাত্মক, কি হবে, পজিটিভ হবে। 3 নম্বরে কি বলছে, পরিসর অপেক্ষা বড় হতে পারে না। কিছু কিছু জিনিসের ব্যাখ্যা আমার কাছে নেই, তো এটাও আমি দিতে পারলাম না, এটা একটু মনে রেখো। পরিসর হতে ছোট মানে বড় হতে পারে না, মানে পরিমিত ব্যবধান পরিসরকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো? আমি পরিসর বাংলায় লিখে দিই, পরিসর মানে বড় হতে পারবে না। বড় হতে যদি না পারে তার মানে কি, হয় ছোট হবে না হলে সমান হবে, এমন হবে। তো এটা মনে রাখতে পারো। 4 নম্বরে কি দেওয়া আছে, 4 নম্বরে দেওয়া আছে দুইটি অসমান তত্ত্ব সংখ্যার ক্ষেত্রে পরিমিত ব্যবধান সমান পরিসর বাই 2। তো এই জিনিসটা আমি আর প্রমাণ করে দেখাচ্ছি না। যখন আমি আগের ভিডিওতে গড় ব্যবধানের ধর্মেও কিন্তু দেখো এই জিনিসটা দেওয়া আছে, দুইটা অসমান সংখ্যা আছে, ধরো তোমার কাছে এ আর বি। এখন এ আর বির গড় ব্যবধান যদি তোমার নির্ণয় করতে হয় তাহলে তার পরিসর নিতে হবে। ধরে নিচ্ছি এ বড়, তাহলে পরিসর কি হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ, এটা হবে পরিসর বাই 2, এটা হবে গড় ব্যবধান। তো পরিমিত ব্যবধানেও কিন্তু জিনিসটা একই। তো আগের ভিডিওতে প্রমাণ করে দেখাইছিলাম, অকারণ প্রমাণ ছিল, কারণ মনে রাখলে হয়ে যাচ্ছে। এই ভিডিওতেও প্রমাণ করে দেখানো যায়, অনেক লম্বা প্রমাণ, দেখতে পারছো সূত্র জটিল, তাই প্রমাণটা আর দেখে মাথা নষ্ট করো না, শুধু মনে রাখো দুইটা অসমান সংখ্যা যদি থাকে, ধরো একটা 3 আছে একটা 5 আছে, তাহলে এই দুইটা সংখ্যার পরিমিত ব্যবধান যদি নির্ণয় করতে বলে তাহলে তোমার আর এই সূত্র প্রয়োগ না করে তুমি একবারে বলে দিবা পরিসর বাই 2। পরিসর মানে কত, 5 - 3 বাই 2, মানে কত, 5 - 3 হলে 2 বাই 2 মানে হলে 1। তো আশা করি বুঝতে পারলে। তো এটা কি, পরিসর বাই 2, তো এটা না লিখি আর। তারপর 5 নম্বরে কি বলছে, n সংখ্যক ধনাত্মক তথ্যমানের ক্ষেত্রে, এটা আমি দেখাবো আর একটা জিনিস দেখানোর পরে, লাস্টটা কি বলেছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এই সিগমার মানটা হলো, মানে পরিমিত ব্যবধানের মান হলো √n² - 1/12। এটা আমি প্রমাণ করে দেখাবো। তো চলো প্রমাণ করি। তো এই প্রমাণ কিন্তু বইয়ে নেই, তারপরে আমি কি প্রমাণ করতে পারিছি।
দেখো আমি গবেষণা করছিলাম এটা নিয়ে, তো সক্ষম হয়েছি। তো চলো দেখিয়ে দিয়ে জিনিসটা। তো এই প্র্যাকটিক্যাল সূত্র দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি, চলো। তো এই সূত্রটা আমি ওইখানে নিয়ে নিচ্ছি। তো পরিমিত ব্যবধান সিগমা ইকুয়ালস টু সামেশন xi স্কয়ার বাই n মাইনাস না প্লাস, প্লাস মনে হয় মাইনাস, আচ্ছা মাইনাস হবে, মাইনাস সামেশন xi বাই n হোল স্কয়ার, এটার আবার রুট। তো কি বলেছে আমার ধর্মের মধ্যে যে মানে পরিমিত ব্যবধানের ধর্মের মধ্যে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এই পরিমিত ব্যবধানের মান হবে এই জিনিস, রুট ওভার n স্কয়ার মাইনাস 1/12। তো চলো আমরা প্রমাণ করে দেখি সেই জিনিসটা। এখন প্রথমেই কয়েকটা জিনিস আমরা ঠিক করে নিই। সামেশন xi, এটা মানে তো x1 প্লাস x2 প্লাস x3 এইভাবে, তাই না? তো প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি আমরা নিই তাহলে x1 এর মান 1, x2 এর মান 2, x3 এর মান 3, x4 এর মান 4, এভাবে যাবে না? এভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তো 1 যোগ 2 যোগ 3 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত যেন হয়? n ইন্টু n প্লাস 1/2। আশা করি মনে আছে এই জিনিসটা। এবার সামেশন xi এর স্কয়ার, এই যে এই টার্মটা, এটা কি হবে? x1 এর স্কয়ার যোগ x2 এর স্কয়ার যোগ x3 এর স্কয়ার, এভাবে করে যাবে। তো যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা নিই তাহলে x1 এর মান 1 তার স্কয়ার, x2 এর মান 2 তার স্কয়ার, x3 এর মান 3 তার স্কয়ার, এভাবে যাবে। তো এটা সূত্র আশা করি মনে আছে 9, 10 এর, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। তো এই জিনিসটা আমরা এখানে বসাবো, বসালে কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসবে। তো চলো বসাই। তো এটা বসানোর ক্ষেত্রে আমরা একবার এই সূত্রের মধ্যে না বসিয়ে পার্টে পার্টে করি, কারণ অনেক বড় রাশি এই যে। আমরা প্রথমে এই অংশটা বের করি, তারপরে বাকি অংশটা করি। তো প্রথমে কি আছে? সামেশন xi স্কয়ার বাই n। তো সামেশন xi স্কয়ারের মান কত হবে? n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। আর যে nটা ভাগ আকারে আছে, এটা পুরোটুকুর সাথে ভাগ আকারে, ভাগ না দিয়ে আমি গুণ 1/n দিতে পারি। গুণ 1/n না দিয়ে একবারে আমি এই যে এখানে n দিয়ে দিতে পারি, যেহেতু ভাগ আকারে আছে হরেই বসবে। তো এই n আর n কাটা, তাহলে থাকে n প্লাস 1 2n প্লাস 1/6। তো এটুকু আমি রেখে দিচ্ছি, না হলে গুণ করেও দেওয়া যায়। তো একবারে গুণ করে দিই না হয়, তাহলে কত থাকে? n আর 2n গুণ করে 2n স্কয়ার, তারপরে n আর 1 গুণ করে n, আর 2n আর 1 গুণ করে 2n, মোট হয় 3n, আর 1 আর 1 গুণ করে হয় 2। তাহলে এই জিনিসটুকু আমরা রেখে দিলাম, এটুকু আমরা করে রেখে দিচ্ছি। এবার আমরা এই পরের অংশটা করি। পরের অংশ হচ্ছে সামেশন xi বাই n হোল স্কয়ার। আমরা পরের স্লাইডে যাই করি এটা। তো পরের অংশটা কি? সামেশন xi বাই n, সরি এমন হবে না, xi এর সামেশন আর নিচে n একলা থাকবে, সামেশন xi বাই n হোল স্কয়ার, এই অংশটা। তো সামেশন xi আসলে কত? সামেশন xi হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n ইন্টু n প্লাস 1/2। তো তাহলে আমরা কি লিখতে পারি? n ইন্টু n প্লাস 1/2, আর n যেহেতু ভাগ আকারে এ হরে চলে যাবে, আর পুরোটুকুর ওপর স্কয়ার, এই যে এই স্কয়ারটা। তাহলে n আর n কাটা, তাহলে কি থাকে? n প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে 2 স্কয়ার মানে 4। n প্লাস 1 হোল স্কয়ার কত হবে? a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙো, তাহলে n স্কয়ার প্লাস 2n প্লাস 1 হবে, নিচে থাকবে 4। তো দেখো আমরা কিন্তু এই অংশটা বের করে ফেললাম, এই অংশটা বের করে ফেললাম। এবার মান বসিয়ে দিই, যেহেতু বড় ছিল তাই আলাদা আলাদা করে করলাম, এবার একসাথে করে দিই। তাহলে সিগমার মান কত আসবে? সিগমার মান আসবে রুট ওভার, দাগটা পরে দেবো না, তাহলে দিয়ে দিই। রুট ওভার দিয়ে এই অংশটা, এই অংশটার মান কত? 2n স্কয়ার প্লাস 3n প্লাস 2/6। তো এখানে আমরা লিখে দিচ্ছি 2n স্কয়ার প্লাস 3n প্লাস 2/6 মাইনাস, মাইনাস দিয়ে এই অংশটা, এই অংশটা আমরা বের করলাম যে n স্কয়ার প্লাস 2n প্লাস 1/4, n স্কয়ার প্লাস 2n প্লাস 1/4।
এবার যদি আমরা লসাগু করে ফেলি, লসাগু করলে নিচে হবে 12 আর উপরে কত হবে 2 দিয়ে গুণ হবে, তাহলে এখানে হবে 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 4 মাইনাস, প্রত্যেকটার আগে মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে সব কাটে মাইনাস, তাই এই সবগুলো মাইনাস বসবে, বুঝতে পারছো। এবার 3 দিয়ে গুণ হবে এখানে, তাহলে 3n স্কোয়ার মাইনাস 6n মাইনাস 3। তো এখান থেকে যদি আমরা লিখি ইকুয়ালস টু রুট ওভার দিলাম, নিচে 12 আর উপরে দেখো কি থাকে, এই যে 6n আর 6n কাটা, 4n স্কোয়ার মাইনাস 3n স্কোয়ার, চারটা n স্কোয়ারের থেকে 3টা n স্কোয়ার বাদ দিলে একটা n স্কোয়ার প্লাস 4 মাইনাস 3, তাহলে থাকে, সরি এখানে প্লাস 4 মাইনাস 3 মানে n স্কোয়ার প্লাস 1। তো এখানে আচ্ছা, এখানে একটা ভুল করছিলাম, এটা হলো এই 1 আর 1 গুণ করে তো 1 হবে, এখানে হবে 1, তাহলে এখানেও 1 হবে, একটা ভুল করে ফেলছিলাম, দুঃখিত এটার জন্য, এটা 1। তাহলে যখন আমরা লসাগু করলাম 2 দিয়ে গুণ করছিলাম, মানে 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 2 হবে এখানে, এই যে এখানে প্লাস 2। আচ্ছা এবার হবে না, তাহলে প্লাস 2 আর মাইনাস 3 করলে কত হয় -1, এবার মিলেছে, তো এখানে -1 হবে। তো এটা দেখো বইয়ে দেওয়া আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পরিমিত ব্যবধান বা সিগমা এর মানটা হবে রুট ওভার n স্কোয়ার -1/12। তো আশা করি এই সূত্রটা যদি পরীক্ষায় জীবনে প্রমাণও করতে দেয় তারপরেও পেরে যাবা না। শুধু কি করবা, যে সামেশন xi এই জিনিসটা মানে তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তো এটার সূত্র মনে রাখতে হবে 19 এর এই সূত্রটা। আর সামেশন xi স্কোয়ার মানে কি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সেটারও সূত্র আশা করি মনে আছে। তো সেটা যদি তুমি বসাও এখানে তাহলেই হয়ে যাবে। তো এটা যেহেতু অনেক বড় একটা রাশি, তাই আলাদা আলাদা করে দেখাতে পারো, আলাদা আলাদা করে দুইটা অংশের মান নির্ণয় করে তারপরে মানগুলো বসিয়ে এই জিনিসই পেয়ে যাবা। তো এটা গেল, এই যে এই ধর্মটা গেল। এবার আমরা আসি এই যে ভি নাম্বারে। তো ভি নাম্বারে যাওয়ার আগে আরো একটা ধর্ম বলে দিই, এটা দেখো ভেদাঙ্কের মধ্যে গিয়ে পাবানে, কিন্তু ভেদাঙ্কে তো শুধু রুট বাদ হবে, মানে এই রুটটা বাদ হয়ে যাবে ভেদাঙ্কে, তাছাড়া সবই এক ভেদাঙ্কের মধ্যে। তো আরেকটা জিনিস আছে, সেটা হলো যদি তুমি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা না নিয়ে n সংখ্যক জোড় সংখ্যা মানে 2 4 6 8 10, বা n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা 1 3 5 7 9 এমন জোড় বা বিজোড় নাও, আর এগুলো নিয়ে যদি তুমি পরিমিত ব্যবধান নির্ণয় করো তাহলে সেটা হবে রুট ওভার n স্কোয়ার -1/3। এই জিনিসটা হবে যদি তুমি শুধু জোড় নাও, না হলে শুধু বিজোড় নাও। আর যদি তুমি সব সংখ্যা নাও n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে তোমার এই সূত্র। আর যদি তুমি শুধু জোড় বা শুধু বিজোড় নাও তাহলে এই সূত্র। তো এই সূত্রটা আমি আর প্রমাণ করে দেখাচ্ছি না, কারণ এটা প্রমাণ করার জন্য যে ধারণা লাগবে সেই ধারণাগুলো আসলে আমাদের 9 10 এর বইতেও ছিল না, ইন্টারের বইতেও নেই। কিন্তু এটা করা যাবে যদি তুমি এইগুলো থেকে সাধারণ পদের সূত্র নির্ণয় করো। সাধারণ পদের সূত্র নির্ণয় করা লাগবে, তারপরে সে পদের সমষ্টির সূত্র তৈরি করা লাগবে, নিজে তৈরি করা লাগবে কিন্তু সমষ্টির সূত্র তৈরি করে তারপরে সে এই যে এখানে যা করলাম এই অংশটার মান বসিয়ে করলাম, সেটাই করতে হবে। তো সাধারণ পদ নির্ণয়ের সূত্র কোন জায়গা থেকে আছে জানি না, আমি একটা তৈরি করছিলাম, সেখান থেকে একটা সাধারণ পদ আসছিল, সেখান থেকে একটা সমষ্টিও আসে, সেটা বসে মিলে যায়, কিন্তু সেটা আমি আর দেখাতে চাচ্ছি না, মাথা নষ্ট হয়ে যাবে না, তো বাদ দিই। তো আশা করি বুঝতে পারলে এই ধর্মগুলো। আর যেটা আমি এখনো দেখাইনি সেটা হলো 5 নম্বরের ধর্মটা। কি বলেছে যে n সংখ্যক ধনাত্মক মানের ক্ষেত্রে x বার রুট ওভার n-1 এটা গ্রেটার দেন অর ইকুয়াল সিগমা হবে। তো চলো আমরা দেখি এটা কেমনি করতে পারি। তো তোমরা কি দেখবো যে x বার রুট ওভারই তো, হ্যাঁ, রুট ওভার n স্কোয়ার -1 এটা গ্রেটার দেন অর ইকুয়াল সিগমা হবে। তো চলো এটা আমরা প্রমাণ করে দেখি, প্রমাণ না আমরা একটু বুঝে দেখি, প্রমাণ তো করতে পারবো না বুঝে গেলেই। তো দেখো আমরা কি করতে পারি, এটারও আমরা n দিয়ে মান বসিয়ে দিতে পারি, এটারও n দিয়ে মান বসিয়ে দিতে পারি, যাতে আমরা
মানে দুইটার মধ্যে তুলনা করতে পারি। তোমরা কি করবে, এই অংশটার এই অংশটার তুলনা করব। তুমি মাঝের চিহ্নটা ভুলে দাও, তুমি প্রথমে এক্স বার রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান আর তারপরে সিগমা মানে পরিমিত ব্যবধান, এই দুইটার সূত্র বসাও। সূত্র বসিয়ে শেষে যা আসে সেবার দুইটা তুলনা করো। তাহলে তুমি বুঝতে পারো গ্রেটার দেন অর ইকুয়াল নাকি দুইটাই সমান, নাকি একটা আরেকটার চেয়ে বড় নাকি ছোট, এটা পরে তুমি নির্ধারণ করতে পারবা। তো প্রথমে আমরা সিগমারটাই বসাই। সিগমা মানে পরিমিত ব্যবধান, তো এটা আমি এই কালার দিয়ে বসিয়ে রাখছি। তো সিগমা মানে তো সূত্র তো মনে আছে নিশ্চয়ই, তাই না? সামেশন, এটা কিন্তু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সিগমার মান কত আসে বলো তো? এই যে এটা রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই 12। তাহলে এটা আর প্রমাণ লাগবে না, একবারে তুমি লিখতে পারো রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই 12। এটা লিখলাম। এবার এইটা আমি বের করব, তো এটা চলো বের করি। তো এটা যদি বের করি এক্স বার রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এক্স বারের বদলে আমরা লিখতে পারি সামেশন এক্স আই বাই এন, তার সাথে রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান। তো এবার যদি আমরা সামেশন এক্স আই এর মান বসাই, সামেশন এক্স আই কার ক্ষেত্রে? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সামেশন এক্স আই মানে কত? তো এটা আমি আর দেখাচ্ছি না, এখানে দেখাইছিলাম। সামেশন এক্স আই হলো এক্স ওয়ান যোগ এক্স টু যোগ এক্স থ্রি। যখন আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা নেব তখন সেটা হবে ওয়ান যোগ টু যোগ থ্রি। তো সেটার সূত্র হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। তো তাহলে এটার মান হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। তো এখানে যদি তুমি বসাও, আর নিচে একটা এন আছে, তার মানে এখানে একটা এন চলে আসবে না, আর এ এন আর এই উপরে এন কাটা যায়, শেষে থাকবে না এন প্লাস ওয়ান বাই টু। আশা করি বুঝতে পারছো, আমি তখন বেশি টাইম নিয়েছি, এখন একটু কম টাইম নিচ্ছি। রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান। তো একটু ভালোভাবে লেখা যায়, হাফ ইন্টু এন প্লাস ওয়ান রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান। এই পর্যন্ত আমি রেখে দিচ্ছি। বইয়ে কিন্তু এই জিনিসগুলো করার নেই, কিন্তু তোমার ভালো করে বোঝানোর জন্য বা যাতে প্রমাণ করতে পারো যদি পরীক্ষা আসে, তাই আমি আমার মতো করে এগুলো দেখাচ্ছি। তো এই দুইটা জিনিস আমরা বের করলাম যে এই জিনিসটার মান আসলে এন এর মাধ্যমে প্রকাশ করলাম, এই অংশটার মানও এন এর মাধ্যমে প্রকাশ করলাম, এই যে এই জিনিসটা। এখন বলো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, ধরো তুমি একটা তথ্য সারি নিচ্ছ, ধরো একটা তথ্য সারি নিলে, তথ্য সারিতে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা নিবা। এখন এন এর মান কত নিবা, মানে কয়টা স্বাভাবিক সংখ্যা নিবা তুমি? আসলে তুমি সর্বনিম্ন কয়টা নিতে পারো? অন্তত তোমার একটা নিতে হবে, বোঝনি কথা? ধরো তুমি একটা তথ্য সারি নিবা, ধরো 1 2 3 4, এটা তো তথ্য সারি হতে পারে, এটার পদ সংখ্যা কত? 4। তো সর্বনিম্ন তুমি কয়টা পদ নিতে পারবা? একটা পদ নিতে পারবা না? তার মানে এন এর মান তুমি সর্বনিম্ন 1 নিতে পারবা, আর তারপর 1 এর থেকে যত বেশি ইচ্ছা নিতে পারবা। এটা তো বুঝতে পারলে? সর্বনিম্ন তোমাকে একটা পদ নিতে হবে, কারণ কোনো তথ্য সারি যদি না নেও তাহলে তো কিছুই করা যাবে না। তার মানে অন্তত একটা মান তোমাকে নিতে হবে। তার মানে কি এন এর সর্বনিম্ন মান হলো 1। তো এন এর সর্বনিম্ন মান যদি 1 হয় তাহলে আমরা এই 1টা বসিয়ে দেখি এই জায়গায়, মানে এন এর সর্বনিম্ন মান আমরা বের করছি, তারপরে অন্যান্য মানগুলোর জন্য কত হয় তাও দেখবো। তো এন এর সর্বনিম্ন মান হলো 1, এই মানটা তুমি এখানেও বসাও এখানেও বসাও, তাহলে কত পাও? এখানে যদি তুমি এন এর জায়গায় 1 বসাও তাহলে কি হয়? 1 স্কোয়ার মানে 1ই হয়, 1 মাইনাস 1 হয় 0, 0 বাই 12 হয় 0, রুট 0 করলে 0 হয়, মানে এটা 0 আসে। এখানে তুমি এন এর মান 1 বসাও, তো এখানেও দেখো 1 স্কোয়ার মানে 1, 1 মাইনাস 1 0 হয়ে যায়, এই অংশটা 0, তার সাথে এইসব গুণ আকারে আছে, মানে এটাও 0। তো এন এর মান যখন 1, তখন এই যে এই অংশটা আর এই যে এই অংশটা, এই দুটো অংশ কিন্তু সমান হয়ে যাচ্ছে, মানে এক্স বার রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান, এটা মানে তো এই অংশটা, আর এটা মানে এই অংশটা, আর এই যে এই জিনিসটা, এই দুইটা কিন্তু সমান হয়ে গেল, দুইটার মানে কিন্তু 0 আসলো, তার মানে দুইটাই সমান। তো আমরা আপাতত প্রমাণ করতে পারলাম যে এন এর মান 1 যখন আমরা নিচ্ছি তখন এই দুইটা মান সমান হচ্ছে। এখন এন এর মান আমরা বেশি নিয়ে দেখব, এন এর মান আমরা এবার বাড়িয়ে দেখি। এন এর মান যদি তুমি এবার বাড়িয়ে তুমি যদি চেক করে দেখো তাহলে দেখবে এন এর মান তুমি যত বাড়াচ্ছ, মানে এন এর মান 1-এর চেয়ে তুমি যত বড় ইচ্ছা মানি নাও, এই মানটার মান এবার বড় আসবে। তো এই মানটা বড় আসার জন্য আমরা আরো একটা কাজ করতে পারি এখান থেকে। এখানে দেখো আমি যদি একটু দেখাই, এই যে এই অংশটা আমি আরেকটু যদি সরল করি, এই যে এই অংশটা একটু ঝামেলা করছে, দাঁড়াও, আচ্ছা পরের স্লাইডে যাই, ঠিক হয়ে যাবে না। আচ্ছা
তো কি পাইছিলাম আসলে দেখো, যে হাফ ইন্টু n+1 ইন্টু √n² - 1। দেখো আমি যদি এভাবে আনি, হাফ ইন্টু n+1 ইন্টু √n² - 1, আর এটার মান কি ছিল, সিগমার মান √n²-1/12। তাহলে এটা সিগমার মান ছিল √n²-1/12। এই দুটো জিনিস ছিল। এবার এই দুটোর মধ্যে তুলনা করব। যখন আমরা n এর মান 1 বসালাম তখন দেখলাম যে এটা সমান। যখন n এর মান 1 এর চেয়ে বেশি বসাবো তখন কিভাবে আমরা তুলনা করব সেটা দেখব। তুমি মান বসিয়ে দেখতে পারো, এটার মান সবসময় বেশি আসে। আমি আরো ভালো করে দেখাচ্ছি। তো এটাকে তুমি যদি আরেকটু আগাও তাহলে এমন লিখতে পারো, n+1 দিতে পারো। আর এখানে দেখো এই রাশির মধ্যে আমি এই জিনিসটা আনতে চাচ্ছি তুলনা করার জন্য। তাহলে আমি কি করব, এখানে একটা 12 দিয়ে ভাগ করবো আর 12 দিয়ে গুণ করবো যাতে জিনিসটা সেম থাকে। -1/12 গুণ √12। এখন √12 কি কারণে দিলাম, 12 দিয়ে কিন্তু ভাগ করিনি, আসলে √12 দিয়ে ভাগ করেছি, কারণ রুটের মধ্যে 12 নিয়েছি। তাই √12 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু মানের কোনো চেঞ্জ আসে না, আমি কিন্তু এই কাজ করতেই পারি। তো এটা করার মাধ্যমে আমার একটা জিনিস হলো হাফ ইন্টু n+1। এবার এই অংশটার বদলে আমরা লিখতে পারবো হলো সিগমা, তার সাথে √12 গুণ। তো √12কে আমরা আবার 4√3 লিখতে পারি, আসলে 2√3 লিখতে পারি। √12 হলো, এর √12 যদি ভাঙো তাহলে ভিতরে 4 আর 3 আসবে না, 4 এর বর্গমূল করলে 2 আসবে আর √3 থেকে যায়। তো বুঝতে পারছো, এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে কি থাকে √3n+1 ইন্টু সিগমা, এই জিনিসটা। এবার দেখো তুমি যদি n এর মান 1 বসাও তখন তো এই অংশ আর এই অংশ সমান হচ্ছিল। তুমি যখন n এর মান 1 থেকে বেশি বসাবা, ধরো তুমি 2 বসাচ্ছ, 3 বসাচ্ছ, 4 বসাচ্ছ, তখন কি হবে, তুমি সিগমার একটা মান পাবা পেলে, এবং সিগমার একটা মান পাবা। এখন এই অংশটার মান কত হবে, সিগমার তো মান আছেই, তার সাথে আরো √3 ইন্টু n+1 গুণ হবে না, তার মানে সিগমার মান যদি 5 হয়, আর এই অংশটা আরো একটা মান হবে, এটা ধরো 2, তার মানে 5 আর 2 গুণ করে 10 হয়ে যাবে না, মানে এই অংশের মানটাই বেশি হবে অবশ্যই। বুঝতে পারলে, এই অংশটার মানই বেশি হবে। কেমনে বেশি হবে, কারণ আমি একটু বুদ্ধি করে, মানে তুলনা করার জন্য বুদ্ধি করে এই জিনিসের মধ্যেই এই পর্যন্ত তো আসছিলাম আগের স্লাইডেই, যে এই পর্যন্ত আমরা পৌঁছাই দিলাম। এই পর্যন্ত আসার পরে আমরা কি করলাম, তুলনা করার জন্য এখানে একটা √12 দিয়ে ভাগ করলাম আর এখানে √12 দিয়ে গুণ করলাম। √12 দিয়ে ভাগ করার কারণে এটার বদলে লিখতে পারছি সিগমা, আর এখানে আরেকটু ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসলাম। এখন এই পর্যন্ত আসার পরে দেখছি সিগমার সাথে কিছু একটা গুণ আকারে আসছে। বুঝতে পারছো, সিগমার সাথে কিছু একটা গুণ আকারে আসছে। তো সিগমার সাথে যদি কিছু একটা গুণ আকারে আসে তাহলে n এর মান যখন 1 তখন সিগমার মান 0। সিগমার মান যদি 0 হয় তাহলে পুরোটুকু 0। মানে n এর মান 1 এর জন্য এই অংশ আর এই অংশ সমান। যখন তুমি n এর মান 1 থেকে বেশি বসাচ্ছ তখন সিগমার একটা মান পাচ্ছ, কিন্তু এই পাশে কত পাচ্ছ, সিগমার সেই মানটা, তার সাথে আরো কিছু মান গুণ আকারে আছে। আরো কিছু মান যদি গুণ আকারে থাকে তার মানে কি, সিগমার মান আর ওই মান যদি গুণ করো তাহলে আরো বড় মান পাও। তার মানে এদিকে শুধু সিগমা আর এদিকে সিগমার সাথে আরো কিছু একটা গুণ, তাহলে এই অংশটা বড় আর এই অংশটা ছোট। তা আশা করি বুঝতে পারলে এই জিনিসটা, যে কেমনে এই অংশটা বড় হয় এটার চেয়ে। তাহলে দেখো n এর মান যখন 1 বসাচ্ছি তখন এটা আর এটা সমান, n এর মান যখন 1 এর চেয়ে বেশি বসাচ্ছি তখন এই জিনিসটা এর চেয়ে বড়। তাহলে একবারে লিখতে পারবো যে এই অংশটা এর চেয়ে বড় বা সমান। তো এটা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে নাও পারো তাহলে এটা মনে রাখো, তাহলেই হবে। এটা আসলে জীবনেও কেউ কোনোদিন বুঝাবে না, এটা বইয়েও একদম অকারণে দেওয়া, এটা বোঝার দরকার নেই যদি বুঝতে না পারো। যদি বুঝতে পারো ভালো, আর বুঝতে না পারলে এই অংশটা একটু মনে রেখে দিও, তাহলে হবে MCQ এর জন্য। তাছাড়া এই জিনিস দিয়ে আমার মনে হয় না কোনোদিন কোনো জায়গায় কোনো প্রশ্ন এসেছে, না হলে আসবে। তো পরিমিত ব্যবধান আশা করি বুঝতে পারলে। পরিমিত ব্যবধান সম্পর্কে বোঝার কিছুই নেই তেমন। আগের ভিডিওতে গড় ব্যবধানের তুমি যেই ধারণা পেয়েছো যে গড় ব্যবধান আসলে আমাদের কি কাজে লাগে, কি হয় ওটা দিয়ে, গড় ব্যবধানের উপর তথ্য সারি কিভাবে নির্ভর করে, মানে যেসব জিনিস আমি বুঝালাম, পরিমিত ব্যবধান একই কাজ করে, কিন্তু পরিমিত ব্যবধান আরো বেশি নির্ভরযোগ্য জিনিস, মানে আরো বেশি ভালো জিনিস এটা। তো পরিমিত ব্যবধান
এটা সূত্র মনে রাখার জন্য তুমি বর্গমূল, গড়, বর্গ ব্যবধান এই কথাটা মনে রাখতে পারো। এখান থেকে তুমি তাত্ত্বিক সূত্রটা তৈরি করতে পারবা। এই বাংলা কথাটা থেকে তাত্ত্বিক সূত্রটা যদি তুমি তৈরি করতে পারো, তাহলে সেখান থেকে কেমনে তুমি ব্যবহারিক সূত্রটা তৈরি করবে সেটা দেখালাম। আমরা যতক্ষণ ম্যাথ করব, ম্যাথে তোমাকে একটা তথ্য সারি দিয়ে দেবে, সে তথ্য সারি থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারবে। তখন তুমি এই কাজটাই করবা। তখন তুমি সামেশন এক্সআই তো বের করতে পারো, এটা তো গড় বের করার মতোই। সামেশন এক্সআই স্কোয়ারও বের করতে পারবো, সমস্যা নেই। এন এর মান তো জানোই, এটা তথ্য সারিতে মোট ভাগ সংখ্যা। তারপরে এখানে তো সেই একই জিনিস, তো এই জিনিসগুলো তুমি বের করতে পারবে প্র্যাকটিক্যাল সূত্র দিয়ে। তারপরে যে ধর্মগুলো আছে এগুলো আমি একটু দেখালাম। আরো জিনিসপাতি আছে, সুবিধা অসুবিধা আছে। এখানে একটু ঝামেলা করছে, এই যে ঝামেলা করছে, তাহলে আমি লিখছি না। সুবিধা অসুবিধা আছে, এগুলো একটু নিজেও পড়তে হবে, মানে রিডিং একটু নিজে পড়তে হবে ক্লাস করার পরে। তো পড়লে হয়ে গেল মোটামুটি। এই জিনিসই লাগবে তোমার, মূলত যে জিনিসটা লাগবে সেটা হলো তোমাকে একটা তথ্য সারি দিয়ে দেবে, সে তথ্য সারি থেকে এই সূত্র ব্যবহার করে পরিমিত ব্যবধান নির্ণয়। তাছাড়া বাকি যা বক বক করছি এসব অত বেশি কিছু লাগবে না। তো পরিমিত ব্যবধানটা বুঝতে পারলে, তো এখানে আরেকটা জিনিস দেখিয়ে না দিলে নয়, সেটা হচ্ছে যে এই যে এই সূত্রটা দেখালাম এটা ছিল অশ্রেণীকৃতর বেলায়। যদি শ্রেণীকৃতর ক্ষেত্রে লিখি তাহলে কি হয় জানো, সামেশনের পরে একটা এফআই আসে। তাহলে কি হবে এই সূত্রটা, সামেশন এফআই ইন্টু এক্সআই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন তার রুট। তো অশ্রেণীকৃত যদি তুমি জানো, শ্রেণীকৃত অবশ্যই জানবা, বুঝতে তো পারছো। সামেশনের পরে একটা এফআই চলে আসবে, তাছাড়া আর কিছুই না। আর তাত্ত্বিক যে সূত্র সেটা তো দেখলে এই যে এমন হবে, আর ব্যবহারিক সূত্রতেও এমনই আসবে। এখানে এ সামেশনের পর একটা এফআই আসবে, এ সামেশনের পর একটা এফআই আসবে। তো সূত্রটা কেমন হবে, সামেশন, হ্যাঁ এটা তো ঝামেলা করছে, তো এখানে লিখি সামেশন কি ছিল বলতো, সামেশনের পর ছিল এক্সআই হোল স্কয়ার, তো তুমি কি লিখবা, এফআই নিয়ে আসবা শেষ, আর এক্সআই এর উপর স্কয়ার থাকুক। খুব সম্ভবত এমনই, আমি আরেকবার দেখে নিতে চাচ্ছি, হ্যাঁ এমনই। তো এখানে এন দিয়ে ভাগ করবা। আর একটা ভালো কথা, এখানে ছোট হাতের এন হবে না যখন শ্রেণীকৃত হয়, শ্রেণীকৃতর ক্ষেত্রে তো বড় হাতের এন হয়, তাই না? মানে মোট গণসংখ্যা, এটা হচ্ছে শুধু গণসংখ্যা আর এটা হলো মোট গণসংখ্যা। শ্রেণীকৃতর ক্ষেত্রে তাই বড় হাতের এন হয়, এটা তো মনে আছে তাই না? তো এখানে কি ছিল বলতো, সামেশন এক্স আই স্কোয়ার, এখানে একটা এফআই আনবা, এখানে একটা এফআই আনবা, শেষ। এটা হলো শ্রেণীকৃতর বেলায় সূত্র। তো আমি এটা লিখে দিচ্ছি আর টাইম ওয়েস্ট না করি। এটা এন দেখো এখানে আবার ঝামেলা, মাইনাস সামেশন, আচ্ছা থাক, বইয়ে আছে বুঝতে তো পারবা না, ঝামেলা করছে আমার হোয়াইট বোর্ডে। আচ্ছা এখানে মনে হয় লেখা যাচ্ছে সামেশন এফআই এক্স আই স্কোয়ার, একটু ওয়েট করো, সামেশন এফআই এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফআই এক্স আই বাই এন পুরোটুকুর হোল স্কোয়ার তার রুট। আশা করি বুঝতে পারলে শ্রেণীকৃতর ক্ষেত্রে ব্যবহারিক সূত্রটা কেমন হবে। তাত্ত্বিকটাও দেখালাম, বুঝতে পারছো আমার কথাগুলো তাই না? এবার আমরা চলে যাই ভেদাঙ্কে। তো পরিমিত ব্যবধান যদি বোঝো তাহলে ভেদাঙ্ক কিছুই না। ভেদাঙ্কর ক্ষেত্রে শুধুমাত্র এই জিনিসটা হবে, বলে দিয়েছি যে এই সব রুট টুকু বাদ যাবে, মানে তখন যে ঝামেলা নিয়ে টেনে বেড়াচ্ছিলাম সেটা বাদ। আর এটার বাংলা মনে রাখতে পারো, এই বর্গমূল কথাটা বাদ দিতে পারো, তাহলে কি থাকে, গড় বর্গ ব্যবধান থাকে। তাহলে এটা তুমি কিভাবে মনে রাখতে পারো, এটা হলো গড় বর্গ ব্যবধান। তো এখান থেকে তুমি একইভাবে ওই সূত্র তৈরি করতে পারো, তাত্ত্বিক সূত্র। তো এবার তো বর্গমূল নেই, রুট নেই, তার মানে রুট ছাড়া ওই সূত্র হবে। তার মানে বর্গ ব্যবধান, তাহলে ব্যবধানের বর্গ, তাহলে এক্স আই মাইনাস এক্স বার তার স্কয়ার তার গড়, এই যে হয়ে গেল। এটা হলো সূত্র, এটা কোন সূত্র, তাত্ত্বিক সূত্র। তো এই তাত্ত্বিক সূত্রের অশ্রেণীকৃত ভাষণটা তুমি দেখলে, শ্রেণীকৃত নিশ্চয়ই পারবা। এখানে একটা এফআই নিয়ে আসবা, হয়ে যাবে। তাহলে কি থাকবে, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই এন। এখান থেকে তুমি প্র্যাকটিক্যাল সূত্রটাও আনতে পারবা, মানে ব্যবহারিক সূত্র যেটা দিয়ে আমরা ম্যাথ করব, ভেদাঙ্কের ম্যাথ। ওই রুট ছাড়া সেটা হবে তাই না?
তো এখান থেকে আমরা যা প্রমাণ করছিলাম সেটাই হবে রুট ছাড়া। তাহলে কি হবে, এই যে এটা না, এই যে এই অংশটা রুট ছাড়া, আর এটা হলো শ্রেণীকৃতর ক্ষেত্রে, তাই না? তো আমি এগুলো লিখে দিচ্ছি, এগুলো আর ব্যাখ্যা না করে বুঝতে পারছো এবার। তো তাহলে কেমন হবে এটা, সামেশন একটু ব্যাখ্যা লেখা হয়ে যাচ্ছে, দাঁড়াও, সামেশন xi স্কোয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n হোল স্কোয়ার। এটার উপর রুট ছিল, সেই রুট আর থাকবে না যেহেতু এটা ভেদাঙ্ক। এখন এটার শ্রেণীকৃত ভার্সন কি হবে তাহলে, সামেশনের পরে একটা fi নিয়ে আসবো, শেষ fi xi স্কোয়ার। এখানে স্কোয়ারটা কিন্তু xi এর উপর আছে, fi এর উপর কিন্তু কোনো স্কোয়ার নেই। আর শ্রেণীকৃতের ক্ষেত্রে বড় হাতের n হয় যেহেতু মোট গণসংখ্যা, মাইনাস সামেশন fi xi বাই বড় হাতের n হোল স্কোয়ার। এই যে হয়ে গেল শ্রেণীকৃতর ক্ষেত্রে ভেদাঙ্কের সূত্র। এখন বলো তো ভেদাঙ্কের কি দিয়ে তাহলে প্রকাশ করব? এখন বুঝতে পারছো যে পরিমিত ব্যবধান যেটা ছিল আমাদের, পরিমিত ব্যবধানে একটা রুট ছিল, সেটার স্কোয়ার করেই আমরা ভেদাঙ্ক পেয়ে যাব না? মানে ভেদাঙ্ক মূলত পরিমিত ব্যবধানের স্কোয়ার, এটার স্কোয়ার করলে তো রুটটা উঠে যায় আর আমরা ভেদাঙ্ক পেয়ে যাব, তাই না? তার মানে এই রুটটা তোলার জন্য আমার স্কোয়ার করতে হবে। তার মানে পরিমিত ব্যবধান যদি আমরা সিগমা দিয়ে প্রকাশ করি তাহলে ভেদাঙ্ক অবশ্যই সিগমা স্কোয়ার হবে। সিগমা স্কোয়ার করলে এই রুটটা উঠে যায়, তাহলে আমরা রুট বাদে যে সূত্রগুলো লিখলাম ওইগুলো পাই। তার মানে ভেদাঙ্ক মূলত কি পরিমিত ব্যবধানের স্কোয়ার, মানে এটাকে আমরা সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করব। তো আশা করি বুঝতে পারলে ভেদাঙ্ক জিনিসটা কি। এবার পরিমিত ব্যবধানের যে ধর্ম, এই যে ধর্মগুলো বললাম সবগুলো ভেদাঙ্কের ক্ষেত্রে সত্য। আমি যদি একটু দেখেই বলি, হ্যাঁ, প্রথম কথা মূল হতে স্বাধীন মাপনের উপর নির্ভরশীল। পরিমিত ব্যবধান যদি এই জিনিস হয়, ভেদাঙ্ক এই জিনিস। আমি তো আগের ভিডিওতে বলে দিয়েছি এই জিনিসটা। অলওয়েজ পজিটিভ হবে, বুঝতে পারছো, অলওয়েজ পজিটিভ। যেহেতু পরিমিত ব্যবধান পজিটিভ, পরিমিত ব্যবধানের স্কোয়ারটা অবশ্যই পজিটিভ হবে। পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা আর ভেদাঙ্ক হলো সিগমা স্কোয়ার। এটা যদি পজিটিভ হয় তাহলে এটার স্কোয়ার অবশ্যই পজিটিভই হবে। তো ভেদাঙ্ক তাহলে একই। তারপরে পরিসর অপেক্ষা ছোট হতে পারে না, এটা মনে হয় একটু উল্টো আছে। পরিমিত ব্যবধান হলো পরিসর থেকে বড় হতে পারে না, আর ভেদাঙ্ক হলো পরিসর হতে ছোট হতে পারে না। তো আমি এটা একটু লিখে দিই। তো যদি আমি এবার ভেদাঙ্কের ধর্মে যাই, বাকি সব একই, শুধু আমি একটাই দেখাবো, সেটা হলো ভেদাঙ্ক মানে সিগমা স্কোয়ার পরিসর হতে ছোট হতে পারে না। ছোট হতে যদি না পারে তার মানে বড় আর সমান। তো এটা একটু মনে রাখতে হবে, এটার ব্যাখ্যা তো আমি দিতে পারছি না, তো এটা একটু এমসিকিউর জন্য মনে রাখো, এটা রিটেনের জন্য কোনোদিনই লাগবে না। তারপরে পরিমিত ব্যবধানের ক্ষেত্রে আর যে জিনিসগুলো ছিল এটা একটু দেখতে হবে। এই যে পরিসর বাই 2 বলে একটা সূত্র ছিল না, ওইটাই বাদ দিয়ে দাও ভেদাঙ্কের ক্ষেত্রে, কারণ ভেদাঙ্ক কিন্তু কোনো ব্যবধান না, তাই না? ব্যবধান করতে হলে তো কেমনে বোঝাবো এই জিনিসটা? দেখো তুমি স্কোয়ার করছিলে তারপর আবার রুটও করে দিচ্ছিলে, তার মানে নর্মাল একটা একমাত্রিক জিনিস ছিল, কিন্তু ভেদাঙ্কের ক্ষেত্রে পুরোটার কিন্তু স্কোয়ার হয়ে গেছে, মানে এটা কিন্তু আর ব্যবধান নেই। ভেদাঙ্ক কিন্তু একটা ব্যবধান স্কোয়ার মতো জিনিস হয়ে গিয়েছে, ব্যবধান স্কোয়ার, এটা কিন্তু আর ব্যবধান না। তাই এটাই আর পরিসর বাই 2 যে একটা ধর্ম রয়নি, যে দুইটা অসমান সংখ্যা যদি তোমার কাছে দেওয়া হয় এ আর বি, তাহলে তার পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র হলো পরিসর বাই 2 একবারে। ভেদাঙ্কের ক্ষেত্রে ওই জিনিসটাই দিতে পারবা না। ভেদাঙ্কের ক্ষেত্রে কেমন দিবা বলো তো? পরিসর বাই 2 হোল স্কোয়ার দিতে পারো, পরিমিত ব্যবধান যেমনি নির্ণয় করে তার স্কোয়ার দিতে পারো, সমস্যা নাই, কিন্তু বইয়ে যেহেতু দেওয়া নেই তাই দিচ্ছি না। তারপরে লিখে নিতে পারো যে যেহেতু বইয়ে দেওয়া নেই তাই আমি এক্সট্রা করে দিয়েই দিই এই জিনিসটা। ধরো তোমার কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে এ আর বি, দুইটা সংখ্যা অসমান, যদি অসমান হয় আর আমি ধরে নিচ্ছি যে এটা হলো বড়, যেটা বড় হবে সেটা তো মানে পরিসর নির্ণয়ের ক্ষেত্রে তো বড় থেকে ছোটটা বিয়োগ করা লাগে, তাই আমি ধরে নিচ্ছি যে এ হলো বড়। তো এই দুইটা সংখ্যা যদি ভেদাঙ্ক নির্ণয় করতে বলে তাহলে কি করবা? পরিমিত ব্যবধান যেমনি নির্ণয় করে সেমনি নির্ণয় করে তার স্কোয়ার করে দিলে তো হয়ে গেল। তাহলে পরিমিত ব্যবধান কেমনে নির্ণয় করতে হবে দুইটা সংখ্যার ক্ষেত্রে?
পরিসর বাই 2, পরিসর কত a মাইনাস b, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে পরিসর হয়, পরিসর বাই 2 করলে তুমি পেতে পরিমিত ব্যবধান, সেটার স্কয়ার যদি করো তাহলে পেয়ে যাবে ভেদাঙ্ক। তো এটা কিন্তু বইয়ে নেই, দিলে সমস্যা ছিল না, না দিলেও খুব সমস্যা হবে তাও না। তো এটা গেল। তারপরে যে জিনিসগুলো আছে দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক। এখন দেখো পরিমিত ব্যবধানের ধর্মের মধ্যে কিন্তু দেওয়া ছিল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পরিমিত ব্যবধানের মান হলো রুট n স্কয়ার মাইনাস 1/12, তাহলে ভেদাঙ্ক কি হবে তার স্কয়ার, তার মানে রুটটা উঠে যাবে। যদি n সংখ্যক স্বাভাবিক জোড় বা বিজোড় সংখ্যা আসো তাহলে রুট ওভার n স্কয়ার মাইনাস 1/3, এটার ভেদাঙ্ক যদি করো তাহলে তার স্কয়ার, তার মানে রুটটা উঠে যাবে। আর এসব কিছু ভেদাঙ্কের ক্ষেত্রে দেয়া নেই, তো চিন্তা করো না এই জিনিস নিয়ে। এটা যদি মনে না রাখো তাও সমস্যা নেই, পরিমিত ব্যবধানের ক্ষেত্রে মনে রাখো, ভেদাঙ্কের ক্ষেত্রে তো এসব কিছু নেই। তো পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক এই জিনিস অ্যাট লাস্ট যে কথাটা বলতে হবে সেটা হলো তোমার কি কি লাগবে, মানে আসলে ইম্পর্টেন্ট জিনিসটা কি। ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে তাত্ত্বিক যে সূত্র দুইটা আছে সেই দুইটা মনে রাখবা, তারপরে ব্যবহারিক যে সূত্রগুলো আছে সেই দুইটা মনে রাখবা, সবচেয়ে বেশি লাগবে ব্যবহারিক। তোমার পরীক্ষায় যদি কোনো কিছু আসে তাহলে আসবে হলো যে তথ্য সারি দিয়ে দেবে, সেই তথ্য সারি থেকে ব্যবহারিক সূত্র প্রয়োগ করে তুমি পরিমিত ব্যবধান সিগমা আর ভেদাঙ্ক সিগমা স্কয়ার এটার মান বের করো, এটাই আসবে। তাত্ত্বিক সূত্র প্রমাণের জন্য লাগতে পারে, এখনো আমার জানা নেই আসলে কি কাজে লাগবে, সামনে বলবো না কোনো এক ভিডিওতে। তো এটাই সবচেয়ে বেশি লাগবে। আর এমসিকিউ এর জন্য এইসব জিনিস লাগবে, আমি বাদ বাকি যা দেখালাম প্রমাণগুলো অত কাজে লাগবে না, আমি যা প্রমাণ করে দেখালাম, প্রমাণ করে নিয়ে লাস্ট যে সূত্রগুলো দেখালাম সেই সূত্রগুলো লাগবে মূলত। এই যে এখানে যে এত কিছু প্রমাণ করলাম, প্রমাণ করে এই জিনিসটা বের করলাম, এই সূত্রটা লাগবে শুধু। তো প্রমাণ শুধুমাত্র বোঝানোর জন্য, তো এখান থেকে বুঝতে হবে কোন জিনিস লাগবে কোন জিনিস লাগবে না। সব প্রমাণ বুঝে ফেলার পর তোমার লাগবে দিন শেষে এই জিনিসটাই, এই সূত্রটাই। তো যদি প্রমাণগুলো বাদ দিতে হলে কিন্তু ভিডিওর সাইজ অনেক কমে যেত, তো 10-15 মিনিটের ভিডিওই কিন্তু হয়ে যেত যদি শুধু সূত্রগুলো বলে দিতাম। তো ভিডিওটা কমপ্লিট করার পর এটা পড়া এই অল্পই ধরে নিবা যে পরিমিত ব্যবধানের শুধুমাত্র তাত্ত্বিক সূত্র লাগবে, কি জিনিস একটু বুঝতে পেরেছো সেটাই হলো, সেটা মনে রাখার জন্য কি বাংলা কথা সেটা লাগবে, তাত্ত্বিক সূত্রটা, তারপরে এই সূত্র লাগবে, এই প্রমাণও কিন্তু আসলে লাগে না, এইটা জানলে কিন্তু হয়। আর তারপরে যে ধর্মগুলো আছে সেগুলো একটু টুকটাক জানা থাকতে হবে। প্রথম n সংখ্যকের ক্ষেত্রে পরিমিত ব্যবধান কত হবে, প্রথম n সংখ্যক জোড় বা বিজোড়ের ক্ষেত্রে কত হবে, এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে ছোট ছোট ম্যাথ আসতে পারে। আর এই জিনিস আসবেন কি আমি জানি না, জীবনেও আসবেন আর মনে হয়, তারপরে মনে রেখে দাও বইয়ে যেহেতু আছে। তো ভিডিওটা অনেক বড় ছিল মনে হয়, তারপরে ফুল শেষ করার পর পড়া কিন্তু অনেক কম। তো আশা করি এই ভিডিওটা থেকে বুঝতে পারলে এই জিনিসগুলো কি, পরের ভিডিওতে আমরা আরো দ্রুত জিনিসগুলো শেষ করার চেষ্টা করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।